নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। শুক্রবারের সুপার ক্লাসিক্সে আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা মাঝির ছেলের প্রথম পর্ব। আর পূর্বের আমার শহরে এসো চিঠির কমেন্টস বক্সে অনেকেই কমেন্ট করেছেন। সব কমেন্ট আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু সেগুলির মধ্যে মোহিনী নামের ইমেল থেকে যিনি কমেন্ট করেছেন তিনি নিজের পরিচিতর নামের সাথে মিল পেয়েছেন। তিনি লিখেছেন, আমার এক দিদি আছে, তার ডাক নামও হৈমন্তী। আর এমনই কোইন্সিডেন্ট যে সে থাকেও বাংলাদেশে এবং তার বার্থডেও কিছুদিন আগে গিয়েছে। আপনারা চাইলে কমেন্ট বক্সে গিয়ে তার রিপ্লাইটি দেখে আসতে পারেন। এবার থেকে ক্লাবের নিয়মিত শ্রোতা বন্ধুদের জন্য থাকবে তাদের মন মতো গল্প। তাই কমেন্ট করে জানাও কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকে সেরা কমেন্টগুলো বেছে নেব আমরা এবং সেগুলোই পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্পটি থাকবে শুধুমাত্র তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি মোহিনী তোমার জন্য। ছোটখাটো স্টিমার ঘাট আটখামার। নদীর এখানে খুব চওড়া। কুয়াশা যখন নদীর বুকে একটুও নেই, এপারে দাঁড়িয়ে ওপারের দিকে তাকালে মনে হবে নদীর ওপার বুঝি পিছিয়ে পিছিয়ে দূরে গিয়ে চোখের সামনে জমাট বাঁধা কুয়াশার মতো ঝাপসা হয়ে আসছে। সারাদিনে মোটে 3টে স্টিমার ভেড়ে আটখামারে, সকালে, দুপুরে আর সন্ধ্যার পর। যাত্রী আর মালপত্র ওঠে নামে এত কম যে স্টিমার কোম্পানির পরিচালকেরা তাদের টাইম টেবিল দেখে আটখামার নামটা একেবারে তুলে দেওয়ার কথাটাও মাঝে মাঝে ভাবেন। একদিন সকালে ঘাটের কাছে ছোট্ট একটি নৌকোর গুলিয়ে বসে হাড়োমাঝির ভাইপো নাগা খেসারির ডাল চিপোচ্ছিল। আকাশ বেয়ে সূর্য সবে হাতখানেক উপরে উঠেছে। স্টিমার আসতে অনেক দেরি। মাঝ নদীতে একটি স্টিমার দেখা যাচ্ছে বটে, কিন্তু এই স্টিমার ঘাটের ধারে কাছেও ভিড়বে না, দূর দিয়ে চলে যাবে। কোথায় যাবে কে জানে। সারাদিনে কত জাহাজ যায় নদী দিয়ে, রাত্রে কত জাহাজ থেকে সার্চ লাইটের তীব্র আলো এসে চোখ ঝলসে দেয়। তারা কোথা থেকে আসে আর কোথায় যায় এমন জানতে ইচ্ছে করে নাগার। পাশে একটি নৌকো এসে ভিড়ল। করমতলা তালুকদার যাদববাবুর নৌকো। যাদববাবু ব্যস্তভাবে ছয়ের ভেতর থেকে বেরিয়ে এসে লাফ দিয়ে তীরে উঠলেন। হাসি মুখে মাথাটা একটু কাত করে নাগার অস্তিত্ব স্বীকার করে নিলেন। মনে যাতে তার কষ্ট না হয় যে তিনি একেবারে গ্রাহ্যই করলেন না। প্রথম দেখলে যাদববাবুকে মোটা মনে হয়, আর বিস্ময় জাগে যে এমন মোটা মানুষের মানানসই ভড়ি কোথায় গেল। তারপর বোঝা যায় তিনি ঠিক মোটা নন, একটু ঢিলাঢালা জবরদস্ত পালোয়ানি চেহারা বলে মোটা মনে হয়। এককালে তিনি মস্ত কুস্তিগির ছিলেন। কুস্তি ছেড়ে দেওয়ার পর শরীরটা নরম হয়ে গেছে। ডাঙায় উঠেই যাদববাবু হাঁকলেন, দেরি করুস যে চাঁদ। আগে চলেন কথা, চলেন। তাড়াতাড়ি নেমে চাঁদ মাঝে যাদববাবুর পিছু পিছু গ্রামের দিকে চলতে আরম্ভ করল। এদিকে বুড়ো নকুল মাঝি ডাঙা থেকে কয়েক হাত তফাতে সরিয়ে একটি লগি পুঁতে নৌকো সেখানে বেঁধে ফেলল। নাগা জিজ্ঞেস করল, কেন আইসো মামু? নকুল মাঝি জবাব দিল, জাহাজে বড় কর্তা আসবো। বড় কর্তা? সে আবার কে? নকুল মাঝি বিবরণ দিতে আরম্ভ করলে নাগার মনে পড়ে গেল। তাই বটে, মাধববাবু নামে যাদববাবুর একজন বড় ভাই আছেন বলে সে গুজব শুনেছে বটে। তিনি থাকেন কলকাতায়, কখনো দেশে আসেন না। এখন সপরিবারে কিছুদিনের জন্য দেশের বাড়িতে বাস করতে আসছেন। কর্তা কই গেলেন মামু? কর্তা গেলেন হাত দেখাইতে। তোরে কমু কি নাগা, কর্তা যেন হাত দেখানোর লেগা পাগল। হ্যাঁ, আটখামারের কৈলাস চক্রবর্তী নাম করা জ্যোতিষী হাত দেখে মানুষকে চমক লাগিয়ে দেন। জাহাজ পৌঁছাবার আগে গ্রামে গিয়ে তাকে একবার হাত দেখাবেন বলে যাদববাবু শেষ রাত্রে করমতলা থেকে রওনা হয়ে এত আগে ঘাটে এসেছেন। ভালো কথা, বিদেশ থেকে দাদা আসুন, যাদববাবু হাত দেখান। যাত্রী আর মালপত্র নিয়ে পাড়ি দেবার জন্য নৌকার মাঝিরা উৎসুক হয়ে জাহাজের পথ চেয়ে থাক, কিন্তু খিদে যে নাগার বাঘ মানে না। এক মুঠো ডাল চিবিয়ে নিবিয়ে দেওয়ার মতো খিদে তো তার নয়। হাড়ুমাঝি কোথায় গিয়েছিল? একটু পরে সে ফিরে আসা মাত্র নাগা আবেদন জানালো, পয়সাটা দিবা কাকা, মুড়ি খামু। এই দাঁড়া, যা আসুক। খিদা জানায় কাকা। জানাইবো না, তোর খালি খিদা আর খিদা।
সারাদিন খাওন ছাড়া আর কি তোর কোনো কাম নাই নাকি রে? একটা পয়সা ছুড়ে দিয়ে হারু তামাক সাজতে বসল। পয়সাটা যে নাগার হাত ফসকে জলে পড়ে গিয়েছে তা যেন তার চোখেই পড়েনি। নাগা চুপ করে থাকে। সকালে তাকে একটা করে পয়সা দেওয়ার কথা হারুর। পয়সা তো হারু দিয়েছে, হাত বাড়িয়ে পয়সাটা অনায়াসে নাগার হাতেই দেওয়া চলত। কিন্তু নাগাকে দেওয়া আর জলে দেওয়া যখন হারুর কাছে সমান, তখন নালিশ করে আর কি হবে? হারুই হয়তো পাল্টা নালিশ জানাবে। হাত ফসকে যার পয়সাটা জলে পড়ে যায় তার মতো বোকা হাওয়া অপদার্থ মরে না কেন? হারু মাঝির কথাটা মিথ্যা নয়। সারাদিন নাগা বড় খাই খাই করে। পেটুক বলেও তার রীতিমতো বদনাম আছে। আর একটা বদনাম আছে, চুরি করে খাওয়ার। বাড়ি থেকে, পরের দোকান থেকে আর ক্ষেত খামার থেকে চিড়ামুড়ি, তিলুরি, পাটালি, চাল ডাল, ফলমূল যা পারে জোগাড় করে সে পেটে চালান করে দেয়। মাঠে ঘাটে গরু ছাগলের দুধ দুয়ে সঙ্গে সঙ্গে চুমুক দিয়ে খেয়ে ফেলে। আর নেমন্তন্ন আছে কিনা তা নিয়ে মাথা না ঘামিয়ে নেমন্তন্ন বাড়িতে গিয়ে পাত পেতে বসে। পেট ভরাবার আরো কত চেষ্টাই না নাগা করে। লোকে বলে নাগার এটা পেটুকপনা, কিন্তু আসল পেটুকপনা তো শুধু মুখরোচক খাওয়ার লোভ। ভরা পেটে যখন একটা রসগোল্লার স্থান নেই, তখন গোটা দশেক পেটে চালান করে দেওয়ার চেষ্টায় গলদ ঘর্ম হওয়া। নাগা শুধু পেট ভরাতে চায়, মেটাতে চায় তার খিদের জ্বালা। হয়তো এই পেটুকপনার জন্যই অন্য মাঝিদের ছেলেদের চেয়ে নাগার শরীরটা অনেক বেশি লম্বা চওড়া হতে পেরেছে। চেহারায় একটু লাবণ্য আছে। খেতে পায় না বলেই তো মাঝের ছেলেরা বাড়তে পায় না। হাড় ভাঙা খাটুনি খাটতে খাটতে মাংসপেশিগুলো শক্ত হয়ে দড়ির মতো মোচড়ে যায়। এসব ব্যাপার না জেনেও খিদে মেটাবার আগ্রহে নিজেই কিছু কিছু পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করে নাগা নিজের দেহকে পুষ্ট হওয়ার সুযোগ দিয়েছে। 17-18 বছর বয়সে তাই নাগার গায়ের জোর অনেক মাঝির চেয়ে বেশি। তারপর আধ ঘন্টা দেরি করে এক সময় স্টিমার এলো। ঘাটে ভিড়বার ইচ্ছাই যেন নেই। এমনইভাবে খানিকটা এগিয়ে গিয়ে চক্রাকারে পাক দিয়ে ঘাটে এসে ভিড়ল। জেটিতে ততক্ষণে ছোটখাটো ভিড় জমে গেছে। স্টিমারের যাত্রী, নৌকার মাঝি আর আটচালার দোকানের লোক বেশি নয়। আশেপাশের গ্রাম থেকেই লোক এসেছে বেশি। অনেকে এসেছে চিড়ামুড়ি, গুড়ের সন্দেশ, চাল দেওয়া ঘন দুধের দই, পাতক্ষীর, ফলমূল, তাঁতের কাপড়, গামছা, এইসব নানা রকম জিনিস বেচতে। এবং অনেকে এসেছে নিছক বেড়াতে আর মজা দেখতে। কয়েকজন ভিখারিও এসেছে ভিক্ষার আশায়। চারিদিকে কত ভালো ভালো খাবারের জিনিস। নাগা শুধু এক মুঠো খেসারির ডাল চিবিয়ে পেট ভরিয়েছে। পেট ভরিয়েছে কই? পেট ভরেছে বলে তো মনে হয় না। ভরে থাকলেও এতক্ষণে হজম হয়ে গিয়েছে বোধ হয়। চরণ মাঝি বেচবার জন্য এক কাঁদি পাকা কলা নিয়ে এসেছিল। দুদিন আগেও নাগা চরণ মাঝির বাড়ির পিছনে কলাগুলিকে গাছে ঝুলে থাকতে দেখেছে। তখন মনে হয়েছিল কলাগুলি পাকতে আরো কয়েকদিন সময় লাগবে। এত শীঘ্রই পেকে কলাগুলিতে এত রং ধরল কি করে? আগুনের আঁচে জোর করে পাকিয়েছে নিশ্চয়। কলাগুলির তেমন স্বাদ পাওয়া যাবে না। কাছে গিয়ে নাগা বলল, কাঁচা কলা চরণ কাকা, দুগা কলা নিয়ে আমার দিবা? হ্যাঁ দিমু। দুগা কলা কিন্তু 2 পয়সা, তোরে কিন্তু 1 পয়সাই দিমু। পয়সা? পয়সা পামু কই কাকা? হ্যাঁ, পয়সা না পাইবা তো কলা খাওয়ানোর শখ কেন? তো যা যা গিয়া ভাগ। এতক্ষণে স্টিমার থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে। লোকজন উঠছে নামছে। যাত্রী নামলেই অন্য মাঝিদের সঙ্গে পাল্লা দিয়ে হারু মাঝিও ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করছে, কোন যাবেন কর্তা? নাও চাই নাও। যে যা বিক্রি করতে এনেছে সে সেই জিনিসের নাম ধরে হাঁকছে। মানুষের কলরবে চারিদিক সরগম। প্রতিদিন 3 বার বাঁশি বাজিয়ে হাজির হয়ে জাহাজ ঘুমন্ত জেটিকে জাগিয়ে দেয়। আনন্দ ও উৎসাহে মন ভরে যায়। আজও অল্পক্ষণের মধ্যেই সে খিদের জ্বালা আর চরণ মাঝির অপমান ভুলে গেল। কুলির মাথায় একরাশি মোটঘাট চাপিয়ে এক ভদ্রলোক জাহাজ থেকে নেমে এলেন। সঙ্গে ভদ্রলোকের স্ত্রী, নাগার বয়সী একটি ছেলে আর নাগার খুড়তুতো বোন কালীর বয়সী একটি মেয়ে, এবং সঙ্গে ছোট ছোট আরও 3টি ছেলে মেয়ে। সপরিবারে আরও একটি ভদ্রলোক নামলেন। সুতরাং এনেই যে যাদববাবুর দাদা মাধববাবু, নাগা সহজেই তা বুঝতে পারল। কৌতূহলের দৃষ্টি মেলে নাগা ওদের দেখতে লাগলো। কত মোটঘাট সঙ্গে কি সাজ পোশাকের ঘটা কে জানে।
এরা নাগার জগতের বাইরে কত দূরের কোন জগতের মানুষ। যাদববাবু খুব সম্ভবত জ্যোতিষকে হাত দেখিয়ে এখনো ফিরতে পারেননি। ভাইয়ের খোঁজেই বোধহয় মাধববাবু এদিক ওদিক তাকাচ্ছিলেন। চরণ মাঝির কলার কাঁধিটার দিকে চোখ পড়া মাত্র ছুটে এলেন। প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, কত নিবে রে? চরণ মাঝি আমতা আমতা করে বলল, যা খুশি দেন, কিন্তু 2 টাকার কমে পারুম না কর্তা। স্থানীয় লোক কেউ হলে কথাটি না বলে পালিয়ে যেত। মাধববাবু বললেন, 2 টাকা না তোর মাথা, 1.5 টাকায় দিবি কি বল? আজ্ঞা নেন। কলার কাঁধিটা সঙ্গের চাকরের ঘাড়ে চাপিয়ে দিয়ে মাধববাবু সগর্বে চারিদিকে তাকাতে লাগলেন, যেন আর কেউ কিনে ফেলার আগে ডবল দাম দিয়ে কলাগুলি কিনে তিনি মস্ত একটা বাহাদুরির কাজ করেছেন। খিদের সময় 2টি কলা চরণ মাঝি তাকে দেয়নি। নাগার একবার ইচ্ছে হয়েছিল কলাগুলির উচিত দাম মাধববাবুকে জানিয়ে দেয়। তারপরেই তার মনে পড়ল, গরিব মাঝিদের মধ্যে চরণ মাঝি আরও গরিব। গাছের কলাকে পাকতে না দিয়ে সে কি সাধে আগুনের আঁচে পাকিয়েছে। ওকে, ওর বউ ও ছেলে মেয়েকে উপোস করিয়ে প্রতিশোধ নেওয়ার মধ্যে আর কি মজা আছে। মাধববাবুর স্ত্রী বললেন, আরে এটা ওটা কিনছে তো খুবই, তা ঠাকুরপো কই? নৌকাটাই বা কই? তখন কলা কেনার বাহাদুরি ভুলে চিন্তিত মুখে মাধববাবু বললেন, তাই তো, যাদবকে তো দেখছি না। আরে নৌকা নিয়ে আসবে লিখেছিল না? নাগা থেকে যাদববাবুর খবর জানিয়ে দিল। শুনে মাধববাবুর স্ত্রী বললেন, দেখলে তো ঠাকুরপোর কাণ্ড কারখানাটা। আমরা আজ আসছি, এতকাল পরে আসছি, আজকের তার দরকার পড়ে গেল হাত দেখাবার। কোনো মানে হয়? মাধববাবু বললেন, চ নৌকায় গিয়ে বসি চল। এত কে রে? নাগা হেসে বলল, আমি কেউ না কর্তা। ফাজলামি হচ্ছে না? বলে মাধববাবু রাগ করে সপরিবারে অগ্রসর হলেন। তখন বোধহয় তার মনে পড়ল, ভাইয়ের নৌকো কোথায় তিনি তো তা জানেন না। অগত্যা নৌকোটি দেখিয়ে দেওয়ার জন্য নাগাকেই তিনি আহ্বান করলেন। মাধববাবুর রাগের কারণটা নাগা বুঝতে পারেনি। মেছে মেছে ধমক খেয়ে তার রাগ হয়েছিল। সে উদাসভাবে বলল, কেটা জানে না ও কই। মাধববাবু তখন মিষ্টি গলায় বললেন, আয় বাবা আয়, রাগস কেন বাবা আয়। কথার মিষ্টতার বদলে এতক্ষণ মাধববাবুকে এদেশি ভাষায় কথা বলতে শুনে নাগার রাগ জল হয়ে গেল। শুধু নৌকায় সে দেখিয়ে দিল না, ছেলে মেয়ে মালপত্র নিয়ে নৌকায় উঠতে সাহায্যও করল। পা দিয়েই বড় মেয়েটি টোলে নদীতে পড়ে যাওয়ার উপক্রম করতে তাকে সামলে দিল। মাধববাবুর স্ত্রীর অনুরোধে 1.5 বছরের ছেলেটিকে কিছুক্ষণের জন্য কোলেও নিল। তারপর গিয়ে বসল নিজের নৌকোর গুলোয়ে। সেখানে বসে দেখতে লাগলো এদের কাণ্ড কারখানা। কখন নামতে হয় এই ভয়ে বোধ হয় স্টিমারের এটা ওটা মুখে দিলেও প্রাতঃকালীন জলখাবারটা স্থগিত রাখা হয়েছিল। একটু গুছিয়ে বসেই এবার তার আয়োজন শুরু করা হলো। সে কি আয়োজন! নৌকার তক্তা পরিষ্কার, তবু একটা 17 ইঞ্চি বিছানা হলো। বড় একটা বেতের বাস্কেট থেকে বার করা হলো কলায় করা প্লেট, গ্লাস, চায়ের কাপ ও কেটলি এবং মস্ত একটা মুখ ঢাকা অ্যালুমিনিয়ামের ডেকচি। প্রকাণ্ড একটি টিফিন ক্যারিয়ারও স্তূপাকারে মালপত্র থেকে পৃথক করে আনা হলো। মাধববাবুর স্ত্রী সকলকে খাবার সাজিয়ে দিলেন। ডেকচি থেকে দিলেন লুচি এবং টিফিন ক্যারিয়ার থেকে বেগুন ভাজা, আলুর দম আর কয়েক রকম মিষ্টি। ও নৌকায় ওরা খেতে থাকে আর এ নৌকায় নাগা ভাবে, বাপরে, পেটুক তো এরা সহজ নয়। কত দূর থেকে আসছে, আর সকালবেলায় জলখাবারের জন্য সঙ্গে এনেছে বিয়ে পৈতের ভোজ। নাগার সমবয়সী রোগা ফর্সা ছেলেটি হঠাৎ মন্তব্য করে বলল, হ্যাঁ কইরা আমাকে খাওয়া দেখছে দেখো। মাধববাবুর স্ত্রী বললেন, চুপ কর খোকা, অমন বলতে নেই, অমন কেউ বলে নেই। নাগা তাড়াতাড়ি মুখ ফিরিয়ে জাহাজ ছাড়ার আয়োজন দেখতে লাগলো। অন্যদিন জাহাজ এতক্ষণ ঘাটে থাকে না। অত বড় ছেলের নাম খোকা, মেয়েটার নামও হয়তো খুকি। তাছাড়া কি অদ্ভুত ওদের কথা বলার ভঙ্গি!
জাহাজে মাঝে মাঝে কলকাতার লোক আসে, তাদের কথা নাগা শুনেছে। এরা যেন সেই কথার সঙ্গে এদেশি কথা মিশিয়ে একটা অদ্ভুত খিচুড়ি তৈরি করেছে। একটু পরে খোকার মা ডাকলেন, ও বাছা, শুনছো? এখানে এসো। নাগা গেল না, সেইখানে এসে মুখ ফিরিয়ে বলল, কন? খোকার মা বললেন, আসো, একটু খাবার খেয়ে যাও। নাগা গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, না খামু না, খিদা নাই মোট। যাদববাবু না এলে নৌকো ছাড়বার উপায় ছিল না। শেষ পর্যন্ত চাঁদ মাঝির ছেলে বাঁকাকে তাদের সন্ধানে পাঠানো হলো। ঘণ্টাখানেক পর যাদববাবু একা ফিরে এলেন। ভদ্রলোকের মুখখানা একেবারে শুকিয়ে গেছে, দেখলেই বোঝা যায় একেবারে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছেন। কেউ জিজ্ঞাসা করবার আগেই এত দেরি হবার কারণটা সকলকে শুনিয়ে দিলেন। চাঁদ ও তার ছেলে কোথায় আছে তাও জানা গেল। সে এক চমকপ্রদ গল্প। হাত দেখে কৈলাস চক্রবর্তী অনেক কথা বললেন, তারপর হঠাৎ গম্ভীর হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন, আজ বাড়ি ছেড়ে সে বেরিয়েছে কেন? প্রশ্ন শুনে তো যাদববাবুর বুকটা ধরাস করে উঠল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কেন? আজ বাড়ি ছেড়ে ভার হলে কি হয়? চক্রবর্তী জবাবে বললেন যে, সকলের কি আর হয়, কিন্তু যাদব বাবুর হবে। কি হবে চক্রবর্তী প্রথমে বলতেই চান না। শেষে যাদববাবুর অনেক পীড়াপিড়িতে বললেন, যাদব বাবুর অথবা তার সঙ্গীর আজ একটা বড় বিপদ হবে। কি বিপদ? যে কোনো রকমের বড় বিপদও হতে পারে, আবার ছোট রকমের বিপদও হতে পারে। প্রাণহানি হওয়াও আশ্চর্য নয়, আবার শুধু হোঁচট খেয়ে পায়ের আঙুল মুচকে যাওয়াও সম্ভব। বুড়ো চাঁদ মাঝি সব শুনছিল। ফিরবার সময় সে হঠাৎ বেঁকে বসল। যাদববাবুর সঙ্গে সে যাবে না। চক্রবর্তী মশাইয়ের গণনার পর যাদববাবুর সঙ্গী হতে সে আর কোনো মতেই রাজি নয়। সঙ্গীর উপর দিয়ে বিপদটা কেটে যাবার সম্ভাবনা যখন আছে, যাদববাবুই বা একা সঙ্গী ছাড়া হয়ে কি করে আসেন? বুঝিয়ে, তোষামত করে, ধমক দিয়ে, ভয় দেখিয়ে কিছুতেই চাঁদমাঝিকে রাজি করাতে না পেরে তিনি অগত্যা চক্রবর্তী মশাইকে একজন সঙ্গী দেবার অনুরোধ জানালেন। কেবল সঙ্গে যাবার জন্য ভালো রকম পুরস্কার পাবে সঙ্গীটি। কিন্তু চক্রবর্তী মশাই শুধু হাসলেন। ওভাবে কি আর অদৃষ্টকে ফাঁকি দেওয়া যায়? যার সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছেন সেই যাদববাবুর সঙ্গী। এখন কি আর সঙ্গী বদল করা যায়? তার চেয়ে এক কাজ করলে বরং চলতে পারে। 1 ঘন্টার মধ্যে তিনি একটি টাটকা মাদুলি প্রস্তুত করে দিচ্ছেন। যাদববাবু বরং সেইটি ধারণ করুন, সব বিপদ কেটে যাবে। চাঁদমাঝি সাগ্রহে বলল, আগে ঠাকুরমশাই, আমারও একটা মাদুলি দেন না। চাঁদ মাঝিরও মাদুলি চাই, কিন্তু মাদুলির খরচ যে 3 টাকা 10 আনা, সেটা তো দিতে হবে চাঁদ মাঝিকে। ধারে মাদুলি নিলে মাদুলির কোনো কাজ তো হবে না। শুনে চাঁদমাঝি মুচড়ে গেল। তবে থাকবে ঠাকুরমশাই, মরণ যদি অদেষ্টে থাকে তাহলে মরুন, আর করুন কি? যাদববাবু হেসে বললেন, মরবি কেন রে চাঁদ? চাঁদের একটা মাদুলি দেন তো ঠাকুরমশাই, একটা মাদুলি। তারপর চক্রবর্তী মশাই তো গেলেন পূজার ঘরে মাদুলি প্রস্তুত করতে। আর চাঁদমাঝি যাদববাবুর পায়ের ধুলো মাথায় নিয়ে বারবার বলতে লাগলো, তিনি মানুষ নন, দেবতা। হঠাৎ কোথা থেকে দরবর শব্দে ছুটে এলো কয়েকটা জানোয়ার। যাদববাবু মুখ ফিরিয়ে দেখলেন চক্রবর্তী মশাইয়ের 4 পেয়ে গায়ে ও বাছুর এবং একটি 2 পেয়ে রাখাল। মাঠে যাওয়ার জন্য গোয়াল থেকে ছাড়া পেয়ে গায়ে ও বাছুর দুজনেরই বোধ হয় খুব ফুর্তি হয়েছিল। 4 পায়ে লাফাতে লাফাতে ছুটছে। চাঁদমাঝি কিন্তু মুখ ফিরিয়ে দেখবার সুযোগ পেল না। সমস্ত শরীরটা হঠাৎ যেন তার কাঠ হয়ে গেল। চোখ কপালে তুলে কাঁপতে কাঁপতে 2-4 বার এদিক ওদিক টলে সে দাওয়া থেকে নিচে পড়ে গেল। এখনো চাঁদের জ্ঞান হয়নি। অজয় ডাক্তার এসে দেখে গেছে বটে, তবে চাঁদের বাঁচার আশা খুব কম। করবার আর কিছু নেই। চক্রবর্তী মশাইয়ের বাড়িতেই চাঁদকে রেখে যাদববাবু চলে এসেছেন। বাঁকা বাপের শুশ্রূষা করছে।
মাধববাবুর স্ত্রী বললেন, ও মা, গণক তো তাহলে ঠিক বলেছে। মাধববাবু বললেন, ব্লাড প্রেশার ছিল বোধ হয়, হঠাৎ শখে। যাদববাবু বললেন, কেডা জানে? অজয় ডাক্তার একবার ওই কয় ব্লাড প্রেশার, একবার কয় উইক হার্ট, সবই আন্দাজি কথা। বেলা কম হয়নি, নদীর ঠান্ডা বাতাসেও রোদের তেজ টের পাওয়া যায় না। এবার নৌকো ছাড়ার দরকার, কিন্তু চাঁদ বা বাঁকার বদলে অন্তত একজন মাঝি তো চায়। যাদববাবু নাগার দিকে তাকালেন। ইতিমধ্যে হাড়ু মাঝি বাড়ি গিয়ে ভাত খেয়ে এসেছে, এবার নাগার যাওয়ার কথা। কিন্তু পেটের ব্যাকুল তাগের থাকা সত্ত্বেও সে মুশকুল হয়ে নৌকোর সকলের কথা শুনছিল। নাগা শোন। কি কন কর্তা? আমাকে লগে তোর ওই গরম তলা যাওন লাগে। চলেন কর্তা। কিন্তু যাওয়ার আগে কিছু না খেলে তো চলবে না নাগার। এ সমস্যার মীমাংসা খুব সহজেই হয়ে গেল। খোকার মা লুচি, আলুর দম আর মিষ্টি তার সামনে ধরে দিলেন। খানিকটা আগে যে খাবার সে প্রত্যাখ্যান করেছিল, এখন সেই খাবারে পেট ভরিয়ে নাগা বৈঠা নিয়ে বসল। নাগাকে যাদববাবুর খুব পছন্দ হয়ে গেল। নাগার সুগঠিত জোরালো শরীর দেখে নিজের কুস্তির নেশার দিনগুলির কথা তার মনে পড়তে লাগলো। দেহচর্চার দিকে কি ঝুঁকিটাই তখন তার ছিল। নাগার বয়সে তিনি ছিলেন পাকাটির মতো রোগা, ক্রমাগত অসুখেই ভুগতেন। আরও বেশি বয়সে আরম্ভ করে কয়েক বছর কুস্তি চালনার পরে তার গায়ে যতটুকু জোর হয়েছিল, জীবনে হয়তো একটা দিন ডন বৈঠক না দিয়েও আপনা থেকেই নাগা তার চেয়ে বড় পালোয়ান হয়ে উঠেছে। মাঝির কাজও নাগা ভালোই জানে। আটখামার থেকে রামতলা পর্যন্ত তার ঘণ্টা চারেকের মাঝিগিরির মধ্যেই তার প্রমাণ মিলেছে। যাদববাবু তাই ভাবলেন নাগাকে স্থগিতভাবে তার নৌকোর মাঝি করা যাক। চাঁদ মাঝি কবে ভালো হবে কে জানে, মাঝি তো তার একজন চাই। নিজেই তিনি নাগার কাছে কথাটা পারলেন। খুঁটিয়ে খুঁটিয়ে নাগার সম্বন্ধে অনেক কথাই ততক্ষণে তিনি জেনে ফেলেছেন। তাই তিনি স্পষ্ট করেই বললেন, খাউন দিবু যত খাউন চাস, পরন আর বেতন দিবু, চাঁদের পোলারে যা দিতাম। হ্যাঁ, কি কস, থাকবি? নাগা বড় ভাবনায় পড়ে গেল। সে এখানে কাজ নিলে হাড়ু মাঝি মুশকিলে পড়বে। অন্য একজন লোক তাকে রাখতে হবে, এবং হয় লোকটিকে দিতে হবে বেতন, আর নয় দিতে হবে নৌকার আয়ের ভাগ। কিন্তু এদিকে হাড়ু মাঝির কাছে থাকতে নাগার বড় কষ্ট হয়। পেট ভরে খেতে দেয় না, কাপড় ছিঁড়লে কিনে দিতে চায় না, একটা পয়সা চাইলে পর্যন্ত মেজাজ তার গরম হয়ে ওঠে। নাগা সবে ভাত খেয়ে উঠেছে, একবারও তাকে কিছু চাইতে হয়নি। যেচে যেচে কতবার যে তার পাতে ডাল তরকারি দিয়ে গেছে তারও হিসেব নেই। শেষের দিকে তো রীতিমতো তার লজ্জাই করছিল। সবচেয়ে সে অবাক হয়েছে এই যে তার খাওয়া দেখে সকলে সত্যি সত্যি খুব খুশি হয়েছে। বাড়িতে একবারের বেশি দুবার জলের মতো পাতলা ডাল একটু চাইলে হাড়ু মাঝির বউ মুখ ঝামটা দিয়ে ওঠে। আর এখানে নিজে থেকে নানা রকম ব্যঞ্জন বারবার তার পাতে দিয়ে যাদববাবুর বউ বলছেন, খাইতে পারলে তবে তো মানুষের রাইন্ধা বাইরা খাওয়াইয়া সুখ। খেতে পাবে, পড়তে পাবে, বেতন পাবে, এই কাজ কি ছাড়া যায়? এদিকে যেভাবেই হোক খাইয়ে পড়িয়ে হাড়ু মাঝি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। স্বার্থপরের মতো তাকেই বা হঠাৎ করে ত্যাগ করা যায় কি করে? কাল আইসা কমু কর্তা। একজন চেনা মাঝির নৌকোয় নাগা আটখামারে ফিরে এলো। চেনা মাঝির অভাব কাছাকাছি জায়গায় কখনো হয় না। তখন সন্ধ্যা পার হয়ে গেছে। নদীতে সন্ধ্যা হয় সমারোহে, নিঃশব্দ রঙিন সমারোহ। অস্ত যাওয়ার সময় সূর্য যে রং ছড়িয়ে দেয়, ডাঙার মানুষের কাছে সে রং থাকে শুধু আকাশে। নদীর মানুষ নদীতেও রং দেখতে পায়। আকাশের রং নিয়ে নদী যেন আকাশের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে রাঙিয়েছে। সন্ধ্যার স্টিমার আসতে দেরি নেই। হাড়ু মাঝি নিশ্চয়ই জেটিতে গিয়েছে। নাগা চুপচাপ নিজের নৌকোয় উঠে বসে রইল। ঘাটে গিয়ে কি হবে? ভাড়াটে যদি মেলে হাড়ু মাঝি নিজেই সঙ্গে নিয়ে আসবে। একটু পরে সার্চলাইটের আলোয় হাড়ুর চোখ ঝলসে দিয়ে আর ঘাট ও ঘাটের কাছাকাছি নদী তীর উদ্ভাসিত করে স্টিমার ঘাটে এসে লাগলো এবং যথাসময়ে ছেড়ে চলে গেল। হাড়ু মাঝিও মুখ ভার করে নৌকো এলো খানিক পরেই। খবরটা জানবার জন্য নাগার মন ছটফট করছিল,
কিন্তু কথা আরম্ভ করার সুযোগও হারু তাকে দিল না। নৌকায় পা দিয়ে জিজ্ঞেস করলো, কত পয়সা? 6 আনা। দে। একটু ইতস্তত করে নাগা তাকে 5 আনা পয়সা দিল। 1 আনা নিলাম কাকা, কাম আছে। সারাদিন ভাড়াটে জোটেনি। হারুর মেজাজ আগুন হয়েছিল। চোখের পলকে সে বোমার মতো ফেটে পড়ল। কাম আছে? খাওয়ামু পরামু আমি, রোজগারের পয়সা দিয়া তোর কাম আছে। দে কইলাম পয়সা, দে, না দিস তো তোরে। নাগা নীরবে আনিটা হারুর সামনে ফেলে দিল। এই সুইডা দিলি যে, এ তুই মেজাজ দেখাস কারে? সারাদিন রোজগার হয়নি বলে হারু যেন সামনে যাকে পেয়েছে তার সঙ্গে ঝগড়া করবেই করবে। ঝগড়া না করলে তার গায়ের জ্বালা মিটবে না। প্রায়ই সে এইরকম করে। কথা কইলেই রাগ বাড়ে বলে নাগা চুপ করে থাকে। যদিও সহজে বিগড়ে যাওয়ার মতো মেজাজ নাগার নয়, কিন্তু আজ হঠাৎ তার মাথাটা গরম হয়ে উঠল। যার অসুবিধার কথা ভেবে যাদববাবুর কাছে অমন সুখের চাকরিটা নেবে কিনা ঠিক করতে পারেনি, শুধু আট পেটা খেয়ে যার নৌকোয় সে একা 2 জন মাঝির কাজ চালিয়ে দেয়, 6 আনা রোজগারের মধ্যে 1 আনা পয়সা নিজের জন্য রেখেছে বলে তার এমন ব্যবহার। হাতে না দিয়ে আনিটা সামনে ধরে দেওয়া পর্যন্ত হয়ে দাঁড়াচ্ছে তার মেজাজ দেখানো। নিজের মেজাজ সামলাও আগে, তারপর আমার মেজাজের কথা কইও। কি কি কইলি তুই? হারু মাঝি সজোরে নাগার গালে এক চর বসিয়ে দিল এবং তাতেও সন্তুষ্ট না হয়ে অনবরত কিল চর লাগাতে লাগলো নাগার গায়ে। নাগা আর কি করে? গুরুজনকে তো আর মারের বদলে মারা যায় না। সে শুধু ঠেলে হারু মাঝিকে ফেলে দিল নদীতে। তাকে শান্ত করবার আর কোনো উপায় ছিল না। ততক্ষণে পাশের নৌকোর মাঝিরাও এ নৌকোর নাটকীয় ব্যাপার সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। হারু মাঝি নদীর জলে পড়তে কয়েকজন বাহবা দিয়ে উঠল। জল থেকে হারু মাঝি নৌকোয় উঠতে উঠতে পাশের নৌকো থেকে 4-5 জন লাফিয়ে এ নৌকোয় চলে এলো। আর গোলমাল শুনে ব্যাপার দেখতে এলো একটু তফাতের গাদাবোর থেকে একজন বুড়ো মুসলমান মাঝি। নদীর জলে হারু মাঝির মেজাজ ঠান্ডা হওয়ার বদলে আরো তেতে উঠেছিল। নৌকায় উঠে সে নাগাকে আক্রমণ করতে গেল, কিন্তু অন্য সকলে ধরে ফেলায় পারল না। শুধু মুখে গজরাতে লাগলো আর চেঁচিয়ে চেঁচিয়ে সকলকে জানিয়ে দিতে লাগলো নাগাছোড়া কত বড় বজ্জাত আর বেয়াদব। কিন্তু এক পক্ষের অজুহাত শুনে তো বিচার করা চলে না। সকলে তাই ফাঁকে ফাঁকে নাগার বক্তব্যটাও শুনল। কথা শুনে বুড়ো ওসমান দাড়িতে হাত বুলিয়ে আফসোস করে বলল, অত বড় পোলার গায়ে হাত তুলছ? বলি তোমার শরম করে না মাঝি? সকলে সায় দিয়ে বলল কাজটা সত্যিই হারু মাঝির উচিত হয়নি। হারু মাঝি তখন ওদের উপর রাগ করে বলল, বেশ করছি গায়ে হাত তুলছি, তোমাকেও কি? যাও যাও গিয়া তোমরা আমার নাও থাইকা। এই সঙ্গে রাগের মাথায় বড় বিশ্রী একটা মন্তব্য করে বসলো হারু মাঝি। নৌকা ছেড়ে সবাই চলে গেল বটে, কিন্তু যাওয়ার আগে হারুকে শূন্যে তুলে আরেকবার নদীর জলে ফেলে দিয়ে গেল। গালটা দিয়ে হারু টের পেয়েছিল কাজটা সে ভালো করেনি। এরা তার ভাইপো নয়, এদের যা খুশি তাই বলাও চলে না। মেরে হাড় গুঁড়ো করে দেওয়ার বদলে শুধুমাত্র জলে ফেলে তারা চলে গেছে, তাই তার অনেক ভাগ্য। এবার নৌকায় উঠে হারু আর রাগারাগি করল না, নাগাকে শুধু বলল, জাগিয়া, এই তুইও জাগিয়া, তোরও আর মুখ দেখুম না, দূর করে দিলাম তরে। নাগা বলল, তোমার কেমন লাগবো না, আমি নিজেই যাবো গিয়া। রামতলা ছোট কর্তার নয় কাম পাইছি। কাম পাইছস? কত দিব? যা দিবা দিব। তারপর দুজনেই চুপচাপ। ভেজা কাপড় ছেড়ে হারু এক ছেলাম তামাক সেজে জলেন হুঁকোই শোষো করে টানতে থাকে, আর নদীর ঢেউ চারিদিকে শব্দ করে ছলাৎ ছলাৎ। মনটা বড় খারাপ হয়ে গেছে নাগার। কি বোকা গরিব মানুষেরা! জীবনে দুঃখ কষ্ট তো হাজার রকম আছেই, তার উপর অকারণে ঝগড়া বিবাদ করে সর্বদা কত অশান্তি টেনে আনে। দুটো মিষ্টি কথা আর ভালো ব্যবহার দিয়ে মানুষকে কত খুশি করা যায়, তাতে পয়সাও লাগে না। অথচ সবাই যেন পাগলা কুকুরের মতো একজন আরেকজনের টুটি কামড়ে ধরবার জন্য সবসময় তৈরি হয়ে আছে। হঠাৎ হারু মাঝি নরম গলায় বলল, এজা খাইয়াই গিয়া। নাগা বলল, না খাও না। হারু মাঝি তখন গভীর অভিমানের সঙ্গে ভাবতে লাগলো, এ তো উচিত নয় নাগার, তাকে নদীতে ফেলে দিয়ে এখন নিজে রাগ করা।
মিষ্টি কথা বলতে মানুষের কৃপণতার জন্য নাগা মনে মনে আফসোস করছিল। হাড়ু মাঝি মিষ্টি মিষ্টি কথাই বলতে লাগলো, কিন্তু সুখ তো নাগার হলো না। কথাগুলো হাড়ু যেন যাদববাবুর নৌকার ভবিষ্যৎ মাঝিকে বলছে, নাগাকে বলছে না। নাগার সারা শব্দ না পেয়ে হাড়ু মাঝি নিজেই ভাত খেতে চলে গেল। অন্যদিন ফিরতে তার দেরি হয়, আজ কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এলো। কিরে যা, আরে খায়াই গিয়া। নাগা নৌকো থেকে নেমে গেল। আমি আর আসুন না। আইসা ভোরে আসিস। কোনোদিন হাড়ু মাঝি নৌকোয় ঘুমোয়, আর কোনোদিন নাগা ঘুমোয়। বাড়ির চেয়ে নৌকোয় মশা কম লাগে। গ্রামের মাঝামাঝি হাড়ু মাঝির বাড়ি, আর সেটা নদী থেকে বেশি দূরে নয়। গ্রামের প্রায় সমস্ত আলোই নেমে গেছে, কারণ তেল পুড়িয়ে গ্রামের লোক রাত জাগে না। আধখানা চাঁদের আলো দুঃখী মানুষের হাসির মতো চারিদিকে ছড়িয়ে আছে। এর চেয়ে অন্ধকার নাগার বেশ ভালো লাগে। মেটে রাস্তার ধারে দুখানা ঘর নিয়ে হাড়ু মাঝির বাড়ি। পিছনে বাঁশঝাড়, ডাইনে মস্ত একটা ডোবা, আর বাঁয়ে নকুলসে হাট টিনের বাড়ি। অন্যদিন রাত হলে সকলে ঘুমিয়ে থাকে। রান্নার যা অবশিষ্ট থাকে নাগা সেটা নিজেই গিয়ে খায়। আজ হাড়ু মাঝির বউ আর মেয়ে নাগার জন্য জেগে বসেছিল। হাড়ু মাঝি বোধ হয় বলে গেছে, বলি ও নাগা, রাইত করলি যে বড়, রামতলায় গেছলি না? বয় ভাত খা। অকালি দে দাদারে একখান পিড়া পাইতা দে তো মা। এরকম সাদর অভ্যর্থনা নতুন। নাগার মন আরো খারাপ হয়ে গেল। তার চাকরির কথা জানা মাত্র সবাই তাকে খাতির করতে আরম্ভ করেছে। দুদিন অপেক্ষা করেই না হয় খাতিরটা আরম্ভ করত, দুদিন পরেই না হয় জানিয়ে দিত, এতকাল তুমি মরো বাঁচো আমাদের বয়ে গেছিল, আজ তুমি বড় চাকুরে, তাই তোমাকে আদর যত্ন করছে। কালী চুপি চুপি বলল, তোমার লাইগা 2 আনা পয়সা রাইখা গেছে দাদা। নাগার ইচ্ছে হতে লাগলো ছুটে পালিয়ে যায়। চাটায় শুয়ে সে এই সব কথা ভাবতে লাগলো। নিজের টুকিটাকি জিনিস কয়েকটি নিয়ে ভোরবেলা বাড়ি ছেড়ে চলে যাবে, এটা সে আগেই ঠিক করেছিল। মাইনের টাকা থেকে অর্ধেক হাড়ু মাঝিকে পাঠিয়ে দেবে, কিন্তু নিজে আর ফিরে আসবে না। ভাবে আর নাগার মধ্যে এক আশ্চর্য অনুভূতি জাগে। বিষাদও নয়, আনন্দও নয়, কেমন যে লাগছে সে কিছুই বুঝতে পারছে না। কেবল মনে হয় বাড়ি ছাড়ার আগে যেন তার নতুন জীবন আরম্ভ হয়ে গেছে। আগে পাশে সমস্ত জগৎটা তার বদলে গেছে। অনেকের সঙ্গে মিলেমিশে তার দিন কাটছে, যারা সবাই তাকে সরলভাবে ভালোবাসে। জিনিসপত্র কি আর আছে নাগার? ছোট একটি পুডলিতেই সব এঁটে গেল। চাটাইয়ের বিছানাটি সে নিল না। ন্যাকড়ায় জড়ানো পাশের বালিশটা নেবে মনে করেও শেষ পর্যন্ত ত্যাগ করল। শীতকালে গায়ে দেওয়ার পুরনো মোটা কাঁথাটি কাঠের একটি বাক্সের উপর ভাঁজ করা ছিল। পুটলিটি শুধু সেই কাঁথায় জড়িয়ে নিল। মনটা কেমন খুঁতখুত করছিল নাগার। কিছুই সঙ্গে নেবার ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল কিছু না নিয়ে নতুন জীবন আরম্ভ করলেই যেন ভালো হয়। ময়লা হাতে ধরলে যেমন পরিষ্কার চকচকে জিনিস ময়লা লাগে, এখানকার কিছু নিয়ে গেলে তেমনি তার নতুন জীবনে দাগ ধরে যাবে। তখনও ভালো করে আলো ফোটেনি। বাড়ি থেকে মেটে রাস্তা ধরে খানিকটা গিয়ে সে ফিরে এলো। না, এখান থেকে আমি কিছুই নিয়ে যাব না। কাঁথা জড়ানো পুডলিটা দাওয়ায় রেখে আবার বেরিয়ে গেল। পুডলিটা যে বিশেষ ভারী ছিল তা নয়, তবুও চলতে চলতে এবার নিজেকে নাগার হালকা মনে হয়। একটু গিয়েই পথটা ডাইনে বেঁকেছে। তারপরেই কৈলাস চক্রবর্তীর বাড়ি। কাল সকালে যিনি যাদববাবুর হাত গুনেছিলেন। বাড়ির সামনে কয়েকটি ফুল গাছ। এত ভোরে স্নান করে উঠে খড়ম পায়ে চক্রবর্তী ফুল তুলছিলেন। তাকে দেখেই হঠাৎ নাগার মনে হলো যাদববাবুর কাছে কাজ নেওয়ার আগে একবার হাতটা দেখালে হয় না। কিন্তু ঠাকুরমশাই কি হাত দেখতে রাজি হবেন? একটু ভয়ে ভয়ে নাগা গিয়ে চক্রবর্তী মশাইকে প্রণাম করলেন। চক্রবর্তী বললেন, কি রে লাগা? আপনার কাছেই আইছিলাম ঠাকুর মশাই। কেন, দরকারটা কি? নাগা এক নিঃশ্বাসে তার আবেদনটা জানিয়ে দিল। এক জায়গায় সে একটা চাকরি পেয়েছে, তাই একটিবার সে ঠাকুর মশাইকে দিয়ে হাতটা গোনাতে চায়। তার ভালো হবে কি মন্দ হবে, এখন ঠাকুর মশাইকে দক্ষিণা দেওয়ার মতো ক্ষমতা তার নেই। তবে যে দক্ষিণা তিনি চান,
প্রথমবার মাইনে পাওয়া মাত্র সে ঠাকুরমশাইয়ের শ্রীচরণে পৌঁছে দিয়ে যাবে। চক্রবর্তী চিন্তিত হয়ে বললেন, ধারে কি হাত দেখুন যায় রে বলুদ? একটা পয়সা আছে না তোর কাছে? নাগা বিরস মুখে মাথা নাড়ল। তাকে খুশি করবার জন্য হাড়ুমাঝি তার জন্য কালিদাসীর কাছে 2 আনা পয়সা রেখে গেছিল বটে, কিন্তু নাগা তা নেয়নি। চক্রবর্তী বললেন, এক কাম কর তবে, ওই যে গাছটা দেখোস, একটা এসর পায়রা আন। নাগা তৎক্ষণাৎ একটির বদলে 2টি এঁচড় পেরে আনল। গাছটা অন্য লোকের বটে, কিন্তু ফল বিশেষত কাঁচা ফল, চুরি করতে দোষ নেই। চক্রবর্তী তৎক্ষণাৎ নগদ দক্ষিণা 2টি বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন এবং খুশি হয়ে জানালেন, এবার সময় মতো নাগা যা পারে পয়সা দক্ষিণা যা দিয়ে যায় তাতেই চলবে। কই দেখি হাত। ঘুরিয়ে ফিরিয়ে চক্রবর্তী নাগার হাত দেখলেন। মাঝে মাঝে নাগার অতীত ও ভবিষ্যৎ সম্বন্ধে এমন সব কথা জানালেন যা না জানলেও নাগার কিছু এসে যেত না। শেষে বললেন, তোর অদেশকে পয়সা আছে লাগা, মস্ত জাহাজের মাঝি হবি তুই। নাগা হাঁ করে তাকিয়ে রইল। ঠাকুরমশাই কি মানুষের বাসনা টের পান? নদীতে জাহাজ দেখলেই নাগার মনে হয় সে যদি এতটুকু একটা নৌকার বদলে ওই কলের জাহাজ চালাতে সাহায্য করতে পারত। সমুদ্র যাত্রাও যেন তোর অদৃষ্টকে দেখি লাগা। সমুদ্রেও তোর যাওন লাগবো। আরো একটি কথা চক্রবর্তী মশাই বললেন। তার মধ্যে প্রধান কথাটি এই যে, এক জায়গায় স্থির হয়ে থাকা নাগার কপালে নেই। এক জায়গা থেকে ক্রমাগত অন্য জায়গায় ঘুরে বেড়াতে হবে। কিন্তু মাঝির পক্ষে সেটা আশ্চর্য কি? মাঝির কাজই হলো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো, বিশেষ করে কলের জাহাজের মাঝির। চক্রবর্তী মশাইকে প্রণাম করে নাগা বিদায় নিল। হাড়ু মাঝি নৌকায় ছিল না, আশেপাশে কোথায় যেন গেছে। একজন চেনা মাঝির নৌকো রামতলার দিকে যাবে, ছাড়বার উপক্রম করছিল। হাড়ু মাঝি ফিরবার আগেই নাগা সে নৌকোয় রওনা হয়ে গেল। নাগাকে দেখে যাদববাবু খুশি হয়ে বললেন, আইছস, ভালো করছস। তোর জিনিসপত্র কই? আমার কিছু নাই কর্তা। যাদববাবুর বাড়ি এসে নাগার জগৎটাই যেন বদলে গেল। পেটের ভাবনা তো তাকে আর ভাবতে হয় না। কি খাবো কি খাবো এ চিন্তার জেলখানায় সে যেন এতদিন কয়েদি হয়েছিল, এখন ছাড়া পেয়ে চারিদিকে তাকিয়ে দেখবার সুযোগ পেয়েছে। মানুষ থেকে শুরু করে ঘর বাড়ি, মাঠঘাট, নদী সব যেন খোলস ছেড়ে নতুন হয়ে উঠেছে তার কাছে। নতুন কিন্তু অচেনা নয়। 7 সমুদ্র 13 নদীর পারে কোনো স্বপ্নের দেশে তো সে আসেনি। আগেও সে করমতলায় আসা যাওয়া করেছে। এখানকার অনেক মানুষ তার পরিচিত। একটু সহজ স্নেহ মমতা, পেট ভরা খাদ্য আর পরিশ্রমের মর্যাদা তার ভেতরে যে পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনই বাইরের জগৎকে তার কাছে নতুন করে তুলেছে। আটখামারে সকলের অবহেলা আর নিষ্ঠুরতার মধ্যে যে ক্ষুধাতুর নাগা বাস করত, যাদববাবুর নতুন মাঝিটি যেন সে নাগাই নয়। নাগা এসেছিল এক কাপড়ে। যাদববাবু তার জামা কাপড়, বিছানাপত্র সমস্ত কিছু দরকারি জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন। জিনিসগুলো সব নতুন নয় বটে। ছিটের শার্টটা তার গায়ে একটু ছোট হয়, কিন্তু ছেঁড়া বা ফেলনা জিনিস একটিও নয়। শোয়ার জন্য যাদববাবু তাকে একটি তোষক আর বালিশও দিয়েছেন। শোয়ার পর ঘণ্টাখানেক তার বড়ই আরাম বোধ হয়, কিন্তু তারপর তোষকটা গুটিয়ে রেখে সে চাটাই পেতে ঘুমোয়। শক্ত চাটায় যার ঘুমানো অভ্যাস, নরম তোষকে কি ঘুম আসে? তাছাড়া তোষকের বিছানায় যেন গরম লাগে বেশি। বাড়ির সকলেই নাগাকে একরকম পছন্দ করে, এই যা মাধববাবু ছাড়া। প্রথম থেকে নাগার ওপর ভদ্রলোকে একটু বিরূপ, কেন তা নাগাও জানে না। সত্য কথা বলতে কি, বাড়ির সমস্ত চাকর বাকরের উপরেই তিনি চটা। খুব সম্ভবত এদেশের মাইনে করা মানুষগুলোর চালচলন তার পছন্দ হয় না। মনিবদের তারা যেন যথেষ্ট পরিমাণে সম্মান দেখায় না। ভয়ে ঘাড় নিচু করে থাকার বদলে সহজভাবে কথা কয়। ডাক দেওয়া মাত্র হন্তদন্ত হয়ে ছুটে আসার বদলে ধীরে সুস্থে কাছে আসে। অনেক দিনের পুরনো চাকর গণেশ তো একেবারে ভুলেই থাকে যে সে এবারের চাকর। ঘরোয়া ব্যাপারে পর্যন্ত সে কথা বলতে আসে।
এককালে চাকর বাকরের এইরকম সহজ ব্যাপারে তিনি অভ্যস্ত ছিলেন। অতিরিক্ত বিনয়ে কেউ সর্বদা তটস্থ হয়ে থাকলে বরং তার সম্বন্ধে সন্দিগ্ধ হয়ে উঠতেন। সে ব্যাটার মতলব ভালো নয়। কিন্তু বহুদিন কলকাতায় থেকে মনটা তার বিগড়ে গেছে। সেখানে মনিব মাইনে দেয়, চাকর কাজ করে, আর কোনো সম্পর্ক তাদের মধ্যে থাকে না। এক পক্ষের চটাচটি আর অন্য পক্ষের মনে মনিবের মুন্ডুপাত করতে করতে বাইরে কিছুদিন কেঁচো সেজে থেকে একদিন পালিয়ে যাওয়ার সম্পর্ক ছাড়া। মাধববাবুর স্ত্রী নাগাকে খুব পছন্দ করে ফেলেছেন। তিনি জন্মেছিলেন কলকাতায়। বিয়ের পর প্রথম 2-4 বার শ্বশুরবাড়িতে এসেছিলেন বটে, কিন্তু তারপর তার আর আশা হয়নি। 20 বছর ধরে নদীর মধ্যে তিনি শুধু দেখেছেন কলকাতার গঙ্গা আর রেলগাড়িতে চেপে পুলের উপর দিয়ে যাওয়ার সময় 2-4টে শান্ত ও সংকীর্ণ নদী। এখানকার নদীর যে এপার ওপার দেখা যায় না, এমন বড় বড় ঢেউ ওঠে নদীতে। আর বছরের এ সময়টা ঝড় উঠে নৌকো ডুবিয়ে দেয়। এসব একরকম ভুলেই গিয়েছিলেন তিনি। এবার পদ্মাকে দেখেই তার ভয় হচ্ছিল। তারপর একটা কাণ্ড করে পদ্মা তাকে আরো ভয় পাইয়ে দিয়েছে। একদিন তিনি ছেলে মেয়েকে নিয়ে নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন। পাহারাদার হিসেবে গিয়েছিল নাগা। পদ্মা এখানে ধীরে ধীরে নদীকে গ্রাস করছে। কয়েক জায়গায় নদীর তীর একেবারে খাড়া। মায়ের মৃদু মৃদু বাড়ুন না মেনে খোকা আর কণিকা ছুটে গিয়ে সবে একটা খাড়াইয়ের উপর দাঁড়িয়েছে। খানিক তফাতে 40-50 হাত ডাঙা হুড়মুড় করে ভেঙে পড়ল। আর এখানে একটা চিৎকার করে কণিকা পড়ে গেল জলে। মনে হলো যেন কেউ ইচ্ছে করেই লাফ দিয়ে পড়েছে। কিন্তু ইচ্ছে করে কি আর অতটুকু মেয়ে সাঁতার পর্যন্ত না জেনে এমন করে নদীতে ঝাঁপিয়ে পড়ে? হঠাৎ এত কাছে পাড় ভেঙে পড়ার শব্দে চমকে উঠে দিশেহারা হয়ে হয়তো কোন দিকে পালাবে ঠিক করতে পারেনি, নয়তো পালিয়ে আসতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। নাগা কিন্তু ইচ্ছে করেই নদীতে লাফিয়ে পড়ল এবং কণিকাকে নিয়ে উপরে উঠে এলো, যেখানে এইমাত্র ডাঙা ভেঙে পড়েছে সেইখানে তীরের ঢালবে। তার উপরে উঠবার সুবিধার জন্যই যেন হয়তো হাতের কাছে এই ডাঙাটা ভেঙে পড়েছিল। বাড়ি ফিরে বুকের ধরফরানি কমবার পর খোকার মা নাগাকে বললেন, তুই যে ওখান দিয়ে উঠে এলি নাগা, আবার যদি ভেঙে পড়তো? নাগা বলল, কেমনে ভাঙবো? নদী তলার মাটি খাইবো, তবে না উপরের মাটি ভাঙা পড়বো। তখন খোকার মা বললেন, যাক বাবা, ভগবান খুব বাঁচিয়েছেন। আর একটু এপাশে ওরা যেখানে দাঁড়িয়েছিল সেখানটা যদি ভেঙে পড়তো? নাগা বলল, তা পড়তো না বড় মা। খানিক আগে নাগা তার মেয়েকে নদী থেকে তুলেছে, তবুও খোকার মা একটু বিরক্ত হয়ে বললেন, তুই কি করে জানলি পড়তো না? নাগা বলল, তলায় ক্ষয় যায় নাই, ভাঙা পড়বো কেন? ভাঙবো কদিন পর ভাঙবো, এখন ভাঙবো না। আর ভাঙবই যদি আমাকে খোকা বাবু আর খুকিরে যাইতে দিতাম ভাবছেন? দিতাম না। কণিকা বলল, আমাকে তুই খুকি বলিস কেন রে নাগা? বারণ করে দিইনি তোকে? কি কমু তবে? দিদিমণি বলবি। দিদিমণি? দিদিমণি? ডাকটা নাগার পছন্দ হলো না। একটু সে অপমান বোধ মনে করল। চাকরেরা বাড়ির মেয়েদের দিদিমণি বলে, বড় মেয়েদের। সে তো চাকর নয়, নৌকার মাঝি। তাছাড়া 12-13 বছরের একটা মেয়েকে দিদিমণি বলে ডাকা যায়? একটু রাগ করেই নাগা সেখান থেকে চলে গেল। মনে মনে ঠিক করে রাখলো যে যতই রাগ করুক কণিকাকে সে দিদিমণি বলে ডাকবে না। সেই থেকে নাগার সঙ্গে তিনি ছেলে মেয়েদের কোথাও যেতে দেন না। ওদের একেবারে কোথাও না যেতে দিতে পারলেই তিনি খুশি হতেন। কিন্তু ওরা তা শুনবে কেন? নাগাকে তিনি তাই খুব খাতির করেন আর বারবার মনে করিয়ে দেন, ওদের দেখিস বাবা, একটু সামলেও রাখিস। যাদববাবুর স্ত্রীকে নাগা ঠিক বুঝতে পারে না, কিন্তু এ বাড়িতে একমাত্র তাকেই বোধহয় সে ভয় করে। শরীরটা তার ভালো নয়। 2-1 ঘন্টা সংসার দেখাশোনা করে তিনি বিছানায় শুয়ে পড়েন। 2-1 ঘন্টা পরে আবার ওঠেন। বিছানা থেকে ওঠানামা করে তার দিন কাটে। তবুও সংসারের সমস্ত ব্যবস্থাই তিনি করেন। মানুষকে দিয়ে কাজ করিয়ে নেবার একটা আশ্চর্য ক্ষমতা তার আছে। নাগাও তার অনেক ফরমাস খাটে। কাঠের সিন্ধুক এ ঘর থেকে ও ঘরে যাবে। আম কাঠের প্রকাণ্ড গুঁড়ি থেকে তাড়াতাড়ি কয়েকটা কাঠ চেলা করে দিতে হবে। দুরন্ত গায়েটা দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে, তাকে বেঁধে আনতে হবে। নাগা ছাড়া এসব করবে কে? এমনভাবে তিনি কাজগুলো করতে বলেন যে নাগার মনে এ প্রশ্নও জাগে না, সে যখন ছিল না তখন এসব কাজ কে করত।
নৌকোর মাঝিদের মধ্যে নাগা আর পরেশ থাকে যাদববাবুর বাড়িতে, জিতু থাকে নৌকোয়, আর নকুল থাকে এই গ্রামে তার নিজের বাড়িতে। নকুলের সঙ্গে নাগার অনেক দিনের পরিচয়। অনেক মাথা ঘামালে দুজনের মধ্যে কুটুম্বিতার একটা সম্পর্ক নাকি খুঁজে বার করা যায়, কিন্তু সে এমন সম্পর্ক যে নাগা তাকে কি বলে ডাকবে ঠিক করার উপায় নেই। ভদ্র সমাজ হলে নকুলবাবু বলে কাজ চালানো যেত, কিন্তু তারা একজনও ভদ্রলোক নয়। নাগা তাই সোজাসুজি তাকে মামু বলে ডাকে, আর নকুল তাকে বলে ভাইগনা। যখন তখন নাগা নকুলের বাড়িতে যায়, আর যাদববাবুর বাড়িতে যত সুখেই থাক, এখানে সেই সুখের উপর খানিকটা বাড়তি স্বস্তি অনুভব করে। মনে হয় এ যেন আপন জগৎ, গরিব মাঝির বাড়ি। আটখামারের বাড়িতে যেমন আছে হাড়ু মাঝি এবং তার বউ, আর এখানেও তেমনি আছে নকুল মাঝি, তার বউ আর মেয়ে রূপা। আটখামারের বাড়ির অনাদর শুধু নেই। নকুল খুশি হয়ে বলে, আয় ভাগনা আয় আয়, বয়, খবর কি? 1 ঘন্টা আগে সে একসঙ্গে নৌকো থেকে নামলেও নকুল খবর জিজ্ঞেস করে, কিন্তু খাপ ছাড়া শোনায় না। নৌকায় দেখা হওয়া আর বাড়িতে দেখা হওয়ার মধ্যে অনেক তফাৎ। নাগাকে খবর বলতে হয় না, নকুল নিজেই একধার থেকে নিজের আর রাজ্যের লোকেদের সুখ দুঃখের খবর আওড়াতে থাকে। কথা বলতে বড় ভালোবাসে নকুল। নকুল মাঝি, যার একটা চোখ কানা। পঞ্চু নামে নাগার চেয়েও বয়সে বড় একটি ছেলে ছিল নকুলের। বছর 2 আগে চোখটা কানা করে দিয়ে সে পালিয়ে গেছে। তারপর এ পর্যন্ত আর গ্রামেও আসেনি, কোনো খবরও দেয়নি। লোকে বলে সে এখন সদরে পুলিশের চাকরি করছে, কিন্তু নকুল বলে না, সে বেঁচে নেই। কেউ যদি সদরে নিজের চোখে পঞ্চুকে দেখে এসে তাড়াতাড়ি নকুলকে খবর দিতে আসে, তাতে নকুল ভয়ানক চটে যায়। বেঁচে নেই, বেঁচে নেই, বেঁচে নেই। পঞ্চু একবার নয়, 100 বার বেঁচে নেই। সে যাকে দেখে এসেছে সে পঞ্চু নয়, অন্য কেউ। এদিকে কেউ যদি তার কথায় সায় দিয়ে বলে যে পঞ্চু সত্যিই মারা গেছে, তাতেও তাকে বিশেষ খুশি হতে দেখা যায় না, মুখ ভার করে বসে থাকে। নাগাকে দেখে নকুলের বউ বলে, নতুন লাড্ডু বানাইছি ভাইকনা, কেডা জানে কেমন হয়েছে। নাগা বলে, না খাইয়া কেমনে কমু মামি। রূপা বলে, আমার বাচ্চা আনছো? বিয়াইলে আনু। আচ্ছা আচ্ছা, না আনলা, আমার রাম লক্ষণ আছে। রাম লক্ষণ দুটি পোষ মানাবে যে। রূপা তাদের বড় ভালোবাসে। ভালোবাসার জন্য এখন তার একটি কুকুরের বাচ্চাও দরকার। একদিন যাদববাবু ডাকেন, নাগা। কি কন? বাগানের নাম জান ছুটি যায় রে। আমারও তাই ছন্দ লাগে কর্তা। সেদিন রাত্রি 3টার সময় দুজন আহত আমচোরকে বাগান থেকে বাড়িতে ধরে এনে নাগা একটা হইচই সৃষ্টি করে দিল। আর একজন আমচোর ছিল বটে, তবে সে পালিয়ে গেছে। না, নাগার বিশেষ কিছু হয়নি, কেবল তার স্বাদের ছিটের শার্টটা গিয়েছে ফেঁসে। মশার জন্য গরমের মধ্যেও জামাটি গায়ে দিয়ে বাগানে পাহারা দিতে গিয়েছিল। আর এই যে দুজন চোর, এই দুজন চোর হচ্ছে চেনা লোক। আর চেনা লোক বলেই যাদববাবুর রাগ যেন হয় আরো বেশি। আগুন জেলে একটা লোহার শিক টকটকে লাল করে গরম করবার হুকুম দিলেন। এই আম চুরি করাটা নাগার কাছে তেমন কিছু অপরাধ বলে মনে হয়নি, তবে পালাবার চেষ্টা করায় দুজনকে যে ঘাকতক দিতে হয়েছে তাতে তার মনটা এখনো কেমন খোঁত করছিল। আর তার উপর যাদববাবুর হুকুম শুনে সে প্রায় চোর দুটির মতোই ঘাবড়ে গেল। মিনতি করে বলল, মাফ করেন কর্তা, সাইরা দেন, আর করবো না কইছে। যাদববাবু বললেন, তুই থাম, আইস ব্যাটা গো, মুখে লোহার ছ্যাঁকা দিয়া সারু। 3টি লণ্ঠন জ্বালিয়ে ততক্ষণে বাড়ির সবাই উঠানে এসে জড়ো হয়েছিল। কাছাকাছি 2টি বাড়ি থেকে 2-4 জন প্রতিবেশীও এসে জুটেছিল। 2-3টি ছেলে মেয়ে ভয় পেয়ে কাঁদতে আরম্ভ করেছে। মাধববাবু বড় একটা টর্চ হাতে বেরিয়েছিল, কিন্তু টর্চটা তিনি নেভাতে ভুলে গেছেন। দক্ষিণের ঘরের পিছনে মস্ত জামগাছটার মাথায় টর্চের আলো এদিক ওদিক পড়ছে। যাদববাবুর জবাব শুনে বিনয়ের ভাবটা হঠাৎ যেন উবে গেল নাগার। সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, মাফ করেন কর্তা, অন্যের জিয়া শ্রদ্ধইরা যত খুশি ছ্যাঁকা দেন, আমি যাগো ধইরা আনছি তাগো ছ্যাঁকা দেওয়ান চলবো না। সবাই ভাবে সর্বনাশ, এবার বোধহয় ছোঁড়াটা গেছে। এ বেয়াদবি যাদববাবুকে সহ্য করবেন?
ওর গায়ে এবার কটা ছ্যাঁকা পড়ে কে জানে। ইনানো বিনানো কান্না থামিয়ে আমচোর দুজন পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকে নাগার দিকে। কিন্তু যাদববাবু রাগ করলেন কিনা ঠিক বোঝা গেল না, শুধু বললেন, বড় যে দরদ দেখি রে নাগা। দরদ না কর্তা, কইয়া আনছি, আর কেউ মারবো না। যাদববাবু আর কথাটি না বলে ঘরে গিয়ে শুয়ে পড়লেন। চোরের মতো উঠে দাঁড়িয়ে আমচোর দুজনে এক পা দুপা করে পিছিয়ে গিয়ে হঠাৎ ভোঁ করে দৌড় দিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর সকলেই ফিরে গেল যে যার বিছানায়। পরেশ একটা লোহার শিক গরম করতে গিয়েছিল। এত রাত্রে শিক আর কোথায় পাবে, তাই একটা খুন্তিকে পুড়িয়ে এনে দেখে কি উঠানে জনমানুষের চিহ্নই নেই। তাতানো খুন্তিটার ছ্যাঁকা পেলে মানুষ যে কেমন করে লাফায় দেখবে বলে অনেক আশা করে পরেশ একটা এঁটো খুন্তিকে ভালো করে ধুয়ে গোয়াল ঘরে খড়ের আগুন জেলে কত কষ্ট করে খুন্তিটা পুড়িয়েছিল। মনটা তার খারাপ হয়ে গেল। গোয়াল ঘরে খুন্তি গরম করার আগুনটা তাড়াতাড়িতে সে নিভে আসতে ভুলে গেছে। আর তারপরে এমন অবস্থা দেখে তার মনটা খারাপ হয়ে যায়। সেই মন খারাপ অবস্থায় সে ঘরে চলে যায়। আর এদিকে গোয়াল ঘরের আগুনটা জ্বলতেই থাকে। ঘরে গিয়ে পরেশ নাগাকে জিজ্ঞেস করে যে ব্যাপারখানা কি হলো। ঘুমে চোখ জুড়িয়ে এলে নাগার রসিকতার স্বাদটা বোধ হয় আরো জোরালো হয়ে ওঠে। ফিসফিস করে সে জানায় যে ব্যাপারখানা বেশ ভয়ানক। দুটো চোরকে খুন করে ছোট কর্তা পুঁতে ফেলেছেন। বলতে বলতে নাগা জোরে জোরে শ্বাস টেনে ধোঁয়ার গন্ধ শোকে আর কান পেতে শোনে খাপছাড়া একটা শব্দ। বলে, গাইবাসু যেন দবরায় পরেশ কাকা। পরেশও সায় দিয়ে বলে, হ্যাঁ দরবরানি যেন শুনি। আগুনের কথাটা হঠাৎ মনে পড়ায় লাফিয়ে উঠে ছুটে যায় গোয়াল ঘরের দিকে। সঙ্গে যায় নাগা। আগুন তো আর কাছে গিয়ে দেখতে হয় না, ঘরের বাইরেই পা দিয়েই দুজনের চোখে পড়েছে। একদিকের বেড়া ধরে উঠে আগুন সবে চালাচ হয়েছে। কাছে গিয়ে দু চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে পরেশ, হতভম্ব মানুষের চেয়েও বেশি হতভম্ব হাবা জন্তুর মতো। নাগা বলে, গাইবাসু সাইডা দাও পরেশ কাকা, আমি সব করলে ডাক দিই। কিন্তু পরেশের কি কাণ্ডজ্ঞান আছে যে গরু বাছুরের বাঁধন খুলতে যাবে? নাগার হাত ধরে সে কাঁদো কাঁদো হয়ে বলে, কর্তা কো ডাকিস না নাগা, কইস না কর্তারে যা আমি আগুন দিছি। কর্তা জানলে আমার একেবারে কাইটা ফেলবে কর্তা। আরে কি করি কর্তা জানতে পারলে কাইটা ফেলবে। খাসার সময় পাইছো কাঁদনে, পাগল হয়েছো নাকি? বলে দুহাতে পরেশকে ধরে ঝাঁকি দিতে দিতে সে গলা ফাটিয়ে চেঁচাতে আরম্ভ করে, আগুন আগুন আগুন। তারপর ছুটে যায় গোয়াল ঘরের ভেতরে। গরু বাছুরগুলোর বাঁধন খুলে দিয়ে সে বাইরে আস্তে আস্তে যাদববাবু এবং বাড়ির আরো কয়েকজন এসে জোটেন। মাধববাবু আসেন সেই টর্চটা হাতে নিয়ে। চালার খানিকটায় তখন ভালো করে আগুন ধরেছে। সকলে দিশেহারা হয়ে পড়েছিল। শেষ রাত্রে আমচোরের হাঙ্গামা মিটতে না মিটতে এ আবার কি কাণ্ড। কেউ হাঁকে, জল আনে, কেউ হাঁকে, লোক ডাকে, কেউ বা শুধু হাই হাই করতে থাকে। এসব দেখে শুনে নাগা ভাবে বিপদে পড়লে মানুষের মাথা গুলিয়ে যায়। বিপদ ঠেকানোর চেষ্টার বদলে এদিক ওদিক ছোটাছুটি করে আর আবোল তাবোল চেঁচায়। কোন দেশে ভেবা গঙ্গারাম মানুষেরা। নাগা তখন চেঁচিয়ে বলে যে, জল চাই না এখন, বাঁশ খুঁটি যে যা পায় সবাই মিলে নিয়ে এসে আগে চালটা ফেলে দেওয়া দরকার। বাঁশের চালায় আগুন লেগে গেলে বড় ঘরের চালা ধরে উঠলে সমস্ত বাড়ি পুড়ে সর্বনাশ হয়ে যাবে। যে যা পাও বাঁশ খুঁটি লাঠি নিয়ে আগে তাড়াতাড়ি চলে এসো। সেনাপতির হুকুমের মতো সকলে যেন এই নির্দেশেরই অপেক্ষাতেই ছিল। সকলের উদ্ভ্রান্ত ব্যস্ততার মধ্যে এবার একটা শৃঙ্খলা দেখা দেয়। যাদববাবুর ঘরের পিছনে গাদা করা বাঁশ ছিল। একটা করে বাঁশ এনে সবাই মিলে এক পাশ থেকে গোয়ালের চালাটা ফেলে দেওয়ার জন্য ঠেলতে থাকে। আম চুরির ব্যাপারটার সময় প্রতিবেশী যত লোক এসেছিল, এবার তার চেয়ে অনেক বেশি লোক এসে এই চেষ্টায় যোগ দেওয়ায় একটু পরেই খড়বাঁশের পুরনো চালাটি হুড়মুড় করে নিচে পড়ে যায়। তারপর হাঁড়ি, কলসি, ঘটি বাটি এবং বালতিতে করে কাছের ডোবা থেকে জল এনে এবং বাঁশ দিয়ে ঠেঙিয়ে আগুনটা সকলে নেভিয়ে ফেলে। ততক্ষণে ভোর হয়ে গেছে। আগুনটা নেভিয়ে সবাই আগুন লাগার কারণ নিয়ে আলোচনা করছে, আর কবে কোথায় কার বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছিল তার গল্প শুরু করে দেয়। নাগারা আলোচনা করে কেউ কেউ বলে যে তার জন্যই বড় ঘরবাড়িগুলো বেঁচে গেছে। আবার কেউ বলে যে বাহাদুরিটা সে দেখিয়েছে একটু বেশি রকম, অতটা না দেখালেই ভালো ছিল। প্রথমে 2-5 বালতি জল ফেলে দিলেই যখন আগুনটা নেভানো যেত, চালাটা মাটিতে ফেলে দেওয়ার জন্য হাঙ্গামা করার এত দরকার কি ছিল?
চালাটি তো নষ্ট হতো না, একদিকে খানিকটা শুধু পুড়ে যেত। এত সব কথা শুনে নাগার রাত জাগা লাল চোখ আরো লাল হয়ে ওঠে। সমস্ত আলোচনা শেষে মীমাংসা করে দেন যাদববাবু। সকলকে শুনিয়ে জোর গলায় ডাকেন, নাগা, এদিকে শোন। নাগা কাছে গিয়ে বলে, কি কন? যাদববাবুর বাঁ হাতের দুটো আঙুলে দুটো আংটি এবং ডান হাতের আঙুলে একটি সোনার আংটি থাকে। কোড়ে আঙুলের আংটিটা খুলে সকলের চোখের সামনে নাগার আঙুলে পরিয়ে দিলেন। শো গিয়া। যাই কর্তা। যাই না, অখনি যা। ঘুম যদি কেউ ভাঙায় তোর আমারে কইস। তবুও নাগা যায় না, ইতস্তত করে। তার বড় খিদে পেয়েছে। আংটির বদলে যাদববাবু খাওয়ার কিছু দিলে সে বোধহয় বেশি খুশি হতো। যাদববাবু ধমক দেওয়ার উপক্রম করলে সে ভয়ে ভয়ে বলে, দুগা মুড়ি খাইয়ে যাই কর্তা। আমচোরেরা যে আম চুরি করে ঝুড়ি বোঝাই করেছিল তারই 5-6টি আম দিয়ে মেখে এক পেট মুড়ি খেয়ে নাগা ঘুমোতে গেল। যাদববাবু তখন পরেশকে জিজ্ঞেস করলেন, আগুন ধরলো কেমনে রে পরশা? এই সেরেছে, এই যে পরেশের মুখ শুকিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা মাঝির ছেলের প্রথম পর্ব। বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, মৌসুমী, পৌতুষা, সায়ন, রাজ, শ্বেতা, পথিক, সুস্মিতা, রকি, আফসানা, দিব্যেন্দু, সুচিস্মিতা, পারমিতা, অগ্রজ, শুভজিৎ বাল্মীকি, পথিক এবং রিভু। এখন এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।